ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 22 সুরভি আক্তার। মেঘা ঘাড় ঘোরালো অজ্ঞত। পেছনে বিছানার ওপর কতগুলো ফাস্টফুডের প্যাকেট মেলে রাখা, প্রত্যেকটা মোমো ভর্তি। স্টিভ মোমো, ফ্রাইড মোমো উভয়ই। মোটে 6টা প্যাকেট, এগুলোই আবার ভাগ ভাগ। এক একটা এক এক ফিলিং করা, হয়তো বিভিন্ন ফ্লেভারের। মেঘা ফের ঝট করে রৌদ্রের দিকে চায়, সহসা হিসিয়ে বলে ওঠে, বাইরে যেতে চাস? তো এগুলো সব ফিনিশ করে তবেই যাবি। তোর সব তোর জন্য, খুব ফেভারিট তোর ওই খাবার। অন্যের টাকার খাবার কেন খাবি তুই? আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। চলবি তুই আমার টাকায়, খাবিও আমার টাকায়, সব আশা মেটাবি আমার টাকায়। নে চল, সব ফিনিশ কর ফাস্ট। মেঘার কণ্ঠ স্বাভাবিক রেখে প্রশ্ন ছড়ে, কে এনেছে এসব? আমি। কেন? তোর জন্য। সব খাবি তুই। খাবো না আমি। মেঘা উঠে দাঁড়ায়। রক্ত এক ঝটকায় এগোতেই ফের ঠাস করে পিছিয়ে বসে পড়ে বিছানায়। বিছানার দুদিকে ঠেলে, দুহাতে ঠেলে ঝুঁকে এসে মেঘাকে বন্দি করে নেয় রুদ্র। রেগে বলে, তুই খাবি না তোর ঘাড় খাবে। অন্য কেউ এনে দিলে খুব ভালো লাগে তাই না? আমি এখন আমি এনেছি এসব, সব তোকে খেতেই হবে। খুব ফেভারিট খাবার তোর এটা। কতগুলো খেতে পারিস তাই দেখবো আমি। যদি না খাস তাহলে ফেভারিট খাবারের জায়গায় থাপ্পড় খাবি আমার হাতে। শুষ্ক ঢোক গেলে মেঘা পিছিয়ে খাটে ওঠে, বলে ভেজা গলায়, দেখুন, জোর করবেন না আমায়। আমার খিদে নেই, আমি খাবো না এখন। খিদে নেই কেন? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, আজ নিয়ে আসা মোমো ব্যতীত। ওর দেওয়া খাবার খেয়ে পেট তাজা আছে এখনো। ইডিয়েট, থাপ্পড় খেতে চাইছিস? সামনে আমি আছি, সামলে আছি আমি। এতক্ষণে মেরে বসতাম তোকে। কাঁদতে না চাইলে দ্রুত খেয়ে নিবি। মেঘা অনর। দ্রুত থেমে থেকে ওর শক্ত ভঙ্গিমা দেখে সোজা হয়ে দাঁড়ায়, পা ঝেড়ে বলে, যতক্ষণ না খাবি ততক্ষণ মুক্তি পাবি না এ ঘর থেকে। বন্দি হয়ে থাকতে চাইলে থাক এভাবেই। আমি চললাম সেদিনের মতো। রোজ বাইরের বাড়াতে গেলে মেঘা ওর এই প্রথম স্বেচ্ছায় খপ করে টেনে ধরে রৌদ্রের হাত। ঝাঁকুনি দিয়ে ফিরে চায় রৌদ্র। মেঘা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে হাত ধরে রেখে, সত্যি খিদে পাইনি আমার। আমি খেতে পারবো না এখন। আমি এসব নিয়ে যাচ্ছি, পরে খেয়ে নিব। আপনি আমাকে রেখে যাবেন না প্লিজ। দরজা খুলে দিন, আমি বেরিয়ে যাব। রৌদ্র খানিক অবাক হয়ে এক দৃষ্টে চেয়ে আছে নিজের হাতের পানে। মেঘা ওর নজর বুঝে কড়া মেরে ঝাড়া মেরে হাত ছাড়ালো। রৌদ্র বোধহয় হাসে, ঠোঁটের কোণে ভিড় জমায় তৃপ্তি হাসি। পরক্ষণে হাসি ঠেলে বলে, আমার সামনে খাবি যতটা পারিস ততটা, বাকিগুলো নিয়ে যাবি কোথায় যাবি যাস? মেঘা সুযোগ পেল, দুহাতে গপাগপ দুটো মোমো মুখে পুরে নিল। আহম্বক বনল রৌদ্র। মেঘা চিবোতে চিবোতে অস্পষ্ট স্বরে বলল, খেয়েছি, এবার আমি গেলাম। ইডিয়েট, সব সাথে নিয়ে যা। মেঘা নেমে দাঁড়ায়, সব হাতে তুলে বলে, নিয়েছি, এবার দরজা খুলে দিন। রোজও আর বাধা দিল না। দরজা খুলতেই হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে আসে মেঘা, যেন কোনো রকমে বেরোতে পারলেই বাঁচে। প্যাকেটগুলো হতে হাতে তুলে কোনো রকমে বড় বড় ধাপে সিঁড়ি বেয়ে নামলো। এবার সবার সামনে এই মুহূর্তে নিয়ে যাওয়া যাবে না, হাজারো প্রশ্নের সম্মুখীন হবে তাতে। এসব কোনো রকমে কিচেনে ফেলে আসতে পারলেই সে বাঁচে। করিডোরের বাম দিকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন তোফায়েল কবির। সবটা ধারালো দৃষ্টিতে অবলোকন করলেন তিনি। মস্তিষ্ক চড়াও হয়ে উঠল অমনি। তার বেপরোয়া ছেলের ঘর হতে বেরিয়ে আসলো মেঘা। কেন? কি হচ্ছে এসব? রাতের খাবারের সময় হয়েছে। নিচে টেবিলের উপস্থিতি, খাবার সকলে, একমাত্র তোফায়েল কবির ব্যতীত তাকে ছেড়ে বসেছে সবাই, কিন্তু খাওয়া শুরু করেনি কেউই। তোফায়েল কবির নেমে আসা মাত্রই খাওয়া শুরু করলো সবাই। খেতে খেতে তোফায়েল কবিরের জবান খুললেন শাহিনা কবিরের উদ্দেশ্যে, ভাবি, তোমার বাপের বাড়ি থেকে তো দাওয়াত করে গেছে তাই না? ভাইয়া, ভাবি যাওয়ার আগে তো যেতে বলে গেছে। কবে যেতে বলেছে? মাঝে তো সাবার পরীক্ষা আছে,
এর মধ্যে এ বাড়িতে গিয়ে তালগোল না পাকালেই শ্রেয়, না পাকানোটাই শ্রেয়। মেয়েটার পরীক্ষা দিক আগে। শুভ্র বিয়ের ভেজালে অফিস করতে পারেনি কদিন, এর মধ্যে আবার ওখানে গেলে অফিস কামাই হবে, কাজের চাপ বাড়বে পরে। মেঘা আর সাফার ভার্সিটিও ছুটি শেষ, মাঝে কটা দিন যাক, সবাই সব দিক সামলে নিক, শুভ্র কদিন অফিসে যাক একটু। সপ্তাহে তিনেক পর ওরা সবাই মিলে যাবে না হয়। সপ্তাহ তিনেক নয়, কালই ওদের পাঠিয়ে দেবে গ্রামে, ঘুরে আসুক ওরা। সবার পরীক্ষা আছে তো, কি হয়েছে, ওরা কি ছোট বাচ্চা যে ওকে ডিস্টার্ব করবে? কিন্তু কোনো কিন্তু নয় ভাবি, তোমার বাপের বাড়ি হলেও জোর খাটাচ্ছি আমি, এতে কিছু মনে করো না, কালই যাক ওরা। রবিনা কবির বললেন, মেহের তো বিয়ের পর এখনো বাপের বাড়িতেই যায়নি, কাল তো সেখানে যাওয়ার কথা। বাপের বাড়িতে সারা জীবন থেকে এসেছে, এখন কটা দিন না হয় শ্বশুরবাড়ি আত্মীয় বাড়িতে ঘুরে বেড়াক। কি মেহের, সমস্যা আছে কোনো? বাপের বাড়িতে পরে যেতে পারবে মা, এখন একটু গ্রাম থেকে ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। মেহের হাসার চেষ্টা করলো, বলল না কিছুই। আর চোখে তাকালো শুভ্রের দিকে, শুভ্র ওর দৃষ্টি বুঝে নেয় সহসা, বলে, কিন্তু কাকাই আমার তো অফিস আছে না, এমন গ্রামে গেলে গ্যাপ পড়ে যাব অনেক। তোমরা একলা সামাল দিতে পারবে? পেরে যাব ঠিক, অফিস নিয়ে তোমায় ভাবতে হবে না। কাল গ্রামে যাচ্ছ তোমরা, আমি আর দ্বিমত শুনতে চাই না। আজও আর তুমি কালই সাফার, মেহের আর মেঘা মামুনিকে নিয়ে গ্রামে যাবে। এখানকার চিন্তা বাদ দিয়ে ফ্রি হয়ে সেখান থাকবে কদিন। আমার যাওয়া হবে না, বউ ভার্সিটি আছে আমার, একে ছুটি কাটিয়েছি কদিন, এরপর ছুটি পাবো না। মেঘা আর টুকটুকিরও বেশ কিছু মিস হয়েছে ভার্সিটি, আই থিঙ্ক এই সময় অন্য কোথাও না যাওয়াই ভালো। বারবার এক একজনের এক এক বাদশাধার কথায় শেষ ছেলের কথায় রেগে গেলেন তোফায়েল কবির। খাওয়া থামিয়ে কণ্ঠ চড়িয়ে বললেন, ভালো খারাপ তোমাকে বা তোমাদেরকে কাউকে ভাবতে বলিনি, আমি যা বলেছি তাই হবে। বারবার এক একজন এক এক বাহানা দিচ্ছ কেন তোমরা? ভার্সিটি আছে তোমার কাল শুক্রবার, পরশু শনিবার, দুদিন সরকারি ছুটি আছে হাতে। কাল যাবে মেয়েদের রেখে, প্রয়োজন পড়লে দুই ভাই মিলে চলে আসবে পরশুদিন। ভার্সিটি আর অফিস দুজনের দুটোই হবে এতে। আর বাকি রইল মেঘা সাফা, ওরা ছুটি কাটাচ্ছে, এই সুযোগে না হয় আর কটা দিন না গেলে কোনো ক্ষতি হবে না। আর তুমি তো আছোই, সামনে নিতে পারবে না ওদের দিকটা? কেন, কথা আছে আর? কোনো কথা আছে আর? বলতে চাও আর কেউ কিছু? স্তব্ধতা ছড়ালো তিনি থামতেই। আঁচড় শুকনো নেত্রে তাকায়। হঠাৎ কি এমন হলো যে সিদ্ধান্ত, রাগ আর কোনো কারণ, কোনোটার কারণ বুঝলো না সে। তোফায়েল কবির খেলেন না ঠিক মতো, উঠে গেলেন হাত ধুয়ে। তার রেখে যাওয়া সিদ্ধান্তই ফাইনাল হলো, কালকেই গ্রামে যাবে, এটাই শেষ কথা। পুরো সময় জুড়ে মেঘা, সাফা, বাদবাকিরা নীরব ভূমিকা পালন করলো। সাফা বড্ড খুশি, এই সুযোগে কটা দিন ভার্সিটিতে চক্কর থেকে মুক্তি পাবে সে। খেয়ে দিয়ে ঘরে উঠে গাল ফুলিয়ে বসে আছে মেহের। বাড়িতে যাওয়ার কথা সেই সকাল থেকে, যাওয়া হয়নি, এখন আবার অন্য কোথাও যাবে। সেখানে গেলে সামনে আরও কতদিন ফেরা হবে না নিজের বাড়িতে। আব্বু আম্মুকে দেখা হয়নি এই 1.5 দিন হলো, এতেই মনে হচ্ছে কতদিন ধরে দেখা হয়নি। স্যান কালকে এসেছিল একবার, আজ আসেনি, অভিমান হয়েছে মেহেরের। কালকে ওর নিজের বাড়িতে যাওয়াটা ক্যান্সেল। মিররের সামনে বসে চুল আঁচড়াচ্ছে জোর খাটিয়ে, ফোঁসফোঁস করে শ্বাস ফেলছে ক্ষণিকে ক্ষণিকে। শুভ্র বুকে হাত গুটিয়ে ঠোঁট কামড়ে এক পর্যবেক্ষণ করলো ওকে কিছুক্ষণ। এই মেয়েটা অভিমান করলে বড্ড সুন্দর দেখায় আজকাল, ওর সব রূপই চমৎকারভাবে ধরা দেয় চোখে। শুভ্র এগিয়ে এলো, মেহের পেছনে দাঁড়িয়ে আয়নাতে ওর পানে তাকিয়ে বলল, কি মহারানীর রাগ হয়েছে? মেহের ঝট করে উঠে দাঁড়ায়, সামনাসামনি হয়ে নাক টেনে বলে, ভাইয়া আমি বাড়িতে যাব। শুভ্র কিরমিরিয়ে রাগ দেখায়, গাধা, আবার ভাইয়া বলিস? কাল রাতের কথা বেমালুম ভুলে গেছিস? মেয়েটা ভ্যাপাচাকা খেয়ে চোখ মুখ ফাঁক করে চায়। এক মুহূর্ত পরে এক রাশ লজ্জায় চিবুক নামায় কোণছায়, জিভে দাঁত বসিয়ে একটু একটু ওনার কোনা খামচে ধরে লজ্জাসূচক ইতস্ততায়। এই লোকটার মুখের লাগাম হারিয়েছে কোথায়? কাল থেকে বড্ড চালিয়ে গেছে। প্রথম দুরাত মুক্তি পেলেও গত রাতে মুক্তি মেলেনি এ লোকের কবল থেকে। সেই থেকে কথায় কথায় লজ্জা দিচ্ছে ওকে। মেহের লজ্জালুলতা দেখে অষ্টপুটে দাঁত বসিয়ে হাসি সংবরণ করে শুভ্র, বলে গলা ভার করে, ভাইয়া বলাটা ছাড়বি কবে? মেহের মুখ বাঁকায়,
পিঠ ফিরে আয়নার দিকে ঘুরে চিরুনি রেখে খোপা করে নেয় চুলগুলো। দৈবত্য বিলম্ব না করে ওকে পেছন থেকে জড়িয়ে নিল শুভ্র। সুঢল কাঁধে থুতনি বসিয়ে পেঁচিয়ে নিল লতানো কোমর। আপন পুরুষের খোঁচা খোঁচা মসৃণ কাঁধে বিদ্ধ হওয়া মাত্রই কুঁকড়ে যায় রমণী। শুভ্র কাঁধের কাছটায় শক্ত চুমু বসিয়ে আয়নার পানে রমণীর লালিত মুখপানে তাকিয়ে বলে মোলায়েম কণ্ঠে, বোঝান, আমি না তোমার হাজবেন্ডকে ভাইয়া বলতে নেই, বুঝেছো? আর বাড়িতে যাওয়া হচ্ছে না বলে অভিমান করেছো জানি। অভিমান উপড়ে ফেলো দেখি। গ্রাম থেকে ঘুরে আসি আগে। কাকাই যেহেতু বলেছে অবাধ্য হওয়াটা ঠিক হবে না, ফিরে এসে বাপের বাড়ি যেও, কেমন? মেয়েটা উচ্চারণ করে মৃদু স্বরে, কণ্ঠ খাদে নামিয়ে। এবার হাসো একটু। অভিমানী অশ্রুপুটে দৃশ্যমান লাজুক হাসি দেখার তাগিদে তাকে আরও একটু বেশি লজ্জা দিতে ইচ্ছে করছে যে আমার। দেব কি লজ্জাবতীকে আর একটু লাজ? মেয়েটা আর পারে না। দুহাতে মুখ লুকিয়ে নেয় কুণ্ঠায়। ফিক করিয়ে শব্দ তুলে হাসে শুভ্র। পরদিন দুপুর, শুক্রবার আজ। জুম্মার নামাজের শেষে বাড়িতে ফিরেছেন সকলে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ড্রয়িং রুমে বসে আছেন সবাই, বাড়ির দুই বড় কর্তাও। রোজও বাড়িতে থাকলেও সবার সাথে খায়নি। শাওয়ার নিয়ে স্বভাবস্বরূপ আধো ভেজা শরীরে টি শার্ট জড়িয়েছে, গলায় টাওয়াল ঝুরিয়ে খেতে বসেছে নিচে নেমে। ছোপ ছোপ ভেজা টি শার্ট, চুল ভেজা, অগোছালো কপালে লিপটে। রুবিনা কবির ছেলেকে দেখে পাশেই দাঁড়িয়েছিলেন। ছেলের তার বড্ড বেখেয়ালে, নিজের যত্ন বোঝে না। হতাশ হয়ে শ্বাস ফেললেন তিনি। ছেলের গলায় হাত পেঁচিয়ে টাওয়াল নিতে নিতে বললেন, চুল ভেজা এখনো? ঠান্ডা পড়েছে, এই সিজন চেঞ্জে ঠান্ডা লেগে যাবে তো। তুই সে অগোছালোই রয়ে গেছিস রোজ। নিজের দিকে খেয়ালি হবে কবে? এবার একটু নিজের প্রতি খেয়ালিপনা ছাড়। রোজ নিরুদ্বেগ, কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। আপন মনে খাচ্ছে সে। রুবিনা কবির টাওয়াল সরিয়ে ছেলের মাথায় চাপ দিতেই ছেলের তার রুষ্ট কণ্ঠে জবাব ছুড়ল, ও মম, খাচ্ছি তো, ডিস্টার্ব করো কেন? চুলগুলো তো এখনো ভেজা, থাক, শরীরে ঠান্ডা বসে যাবে। অভ্যাস হয়ে গেছে, চিন্তা করো না। তোফায়েল কবির সেই থেকে শুকনো নেত্রে একাধারে ছেলেকে পলক করলেন। কোনো রকমে টুকরে খেয়ে উঠে গেল রৌদ্র। সকাল থেকে মেঘার নাগাল পায়নি একবারের বেশি। ব্রেকফাস্ট সময় দেখেছিল সেই সকলে, তারপরে দেখেনি। মাথা মুছতে মুছতে নিজের ঘরের দিকে যাওয়ার আগে মেঘার ঘরে একবার চোরের মতো উকি দিল সে। ঘরের দরজাটা হাট খুলে রাখা, ভেতরে কেউ নেই। রোজ কপাল ভাঁজ ফেলে, কোথায় সেই ইডিয়েট? ছাদে? এই দুপুরে তো ছাদে ওঠার কথা নয়। রোজ ঘাড়ও যায়, শির দ্বারা টান করে হাতের ফোনের স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে। পা বাড়াতে বাড়াতে কল লিস্ট কেটে নাম্বার বের করে একটা, সেটাতে ডায়াল করে ফোন তুলে কানে ঠেকায়। দুবার রিং হয় সবে। কল রিসিভ হওয়ার আগেই নিজের ঘরের দিকে এগোতে গেলে কানে বাজে মেয়েলি চিকন হাসির ঝংকার। থমকায় যুবক, দ্রুত কান থেকে ফোন নামায়। সিরাতের ঘর থেকে আসছে হাসির শব্দ, সাফার কণ্ঠেও শোনা যাচ্ছে। রোজের বুঝতে বাকি রইল না, ঘাড় ডলল সে। ফোন কেটে পথ পরিবর্তন করে সোজাসুজি এগোলো সিরাতের ঘরের দিকে। দরজায় টোকা মারতে চট করে 4 জোড়া দৃষ্টি ফিরে যায় রৌদ্রের বরাবর। রোজকে দেখে হাসি বিলীন হয় একাবিংশির ঠোঁট ফোতে। চোখ কালো করে নিতে সময় পার করে না। সিরাত আকস্মিক নিজের দাঁড় গোড়ায় ভাইকে দেখে সন্দিহান হয়ে প্রশ্ন করলো, রোজ তুই এখানে? রোজ ভেতরে ঢুকে আবারও প্রশ্ন করে সিরাত, কিছু প্রয়োজন? রোজ কথা খুঁজে না পেয়ে অযথা প্রয়োজন খুঁজলো। রামিসা ঘুমিয়েছে? সিরাত বাম ভ্রু উঁচু করে তোলে, ভাইয়ের মতলব ঠাউরে নিয়ে বলে তাল মিশিয়ে, তাহলে ঘুমন্ত বাচ্চার কানের কাছে হি হি করে এত হাসির কারণ কি? এখানে? এই ইডিয়েট, এখানে কি চাই তোর? বের হ এই রুম থেকে। মেঘার উদ্দেশ্যে গজগজ করে সে শেষের কথাগুলো ছুঁড়ে দিল। মুখশ্রী বিকৃতি করল মেঘা। সিরাত ব্যতীত মেহের আর সাফার নির্বোধের ন্যায় চেয়ে আছে আচমকা হুমকি থামকি দেখে। রৌদ্র হাতের ফোনটা বিছানার উপর রাখলো। বিছানার পাশের দোলনায় শোয়ানো রামিসা ঝুঁকে বাচ্চাটার মাথায় হাত বুলালো। কেউ না জানলেও সে বড্ড বাচ্চা প্রিয়। মৃদু অষ্টহাসি প্রসারিত করে কিছু বলার জন্য উদ্যত হয়। আপু? কথা শেষ করার আগেই সেই এক বাংলা গানের রিংটোন ভেজে ওঠে বিছানার ওপরে থাকা
মুঠোফোনটায়, যা সেদিনও ড্রয়িং রুমে সবার সামনে বেজে উঠেছিল। হঠাৎ সেই গানের টোন শোনা মাত্রই সেদিনের ন্যায় ঝাঁকুনি দিয়ে ওঠে একবিংশীর নরম লতিতাঙ্গ। মস্তিষ্ক কেমন শিরশির করে ওঠে বলা বাহুল্যের অর্থে। মেঘা বিছানাতেই বসে চাদর খামচে ধরে চকিতে তাকালো ফোনটার দিকে। ফোনের স্ক্রিনে আবছা আবছা কিছু একটা দেখা মাত্রই শিরশিরে অনুভূতি চাপ বাড়ল নিমিষেই। তীক্ষ্ণ চোখ তীক্ষ্ণাকারে কুঁচকে আসলো সহসা। স্ক্রিনের নাম্বারের সাথে সাথে একটা ছবি ভেসে উঠেছে, একটা ছোট বাচ্চার ছবি বোধহয়। ঠিকঠাকভাবে দেখার আগে রৌদ্র চোখ বিলি ছিটিয়ে চোখে বালি ছিটিয়ে ফোন হাতে তুলল। বাকিটা দেখা হলো না আর। মেঘা ধক করে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র ফোন সাইলেন্ট করেছে হাতে তুলেই, কপাল কিছুটা কুচকানো, চেয়ে আছে ফোনের দিকে। মেঘা ঢোক গিলে আর কিছু না বলেই দ্রুত বেগে বড় বড় ধাপে ঘর ছাড়ল রৌদ্র। ও বেরোতেই সাফা পিটপিট করে কিছু একটা ভাবে। ভাবুক ভঙ্গিতে মুখ ফুসকে বলে বসে একবংশে, আসবো ফিরে আবারও তোমার রিটার্নে। আচ্ছা আপু, ভাইয়ার ফোনে এই রিংটোনটা সেট করা কেন? শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, বুক কাঁপে আচমকা শুনলে। ভাইয়া কি কারোর টানে ফিরে এসেছে দেশে? মেঘা, ভাইয়া কি মেঘার টানে দেশে ফিরে এসেছে আপু? মেঘা তো ভাইয়ার বউ, জোর করে হলেও বউই তো, তাই তো রিংটোন দেওয়া ফোনে। এত বছর পর মেঘার জন্য বাড়িতে ফিরেছে ভাইয়া, ভরকায় মেঘা। আতকে চোখ নামায়, কণ্ঠ ভিজিয়ে সাফার কথাগুলো উপেক্ষা করে বিছানা থেকে নেমে ছটপট এলোমেলো পায়ে ছুটে বেরোয় ঘর থেকে। সিরাত মুচকি হাসলো কেবলই, নিঃশব্দে মাথা নাড়ানো দুদিকে। সাফার মেঘার এমন আচরণ দেখে ঠোঁট উল্টিয়ে আবার বলে, মেঘার আবার কি হলো, চলে গেল কেন? আমার কথায় রাগ করলো আবার? তুই বুঝবি না, হুটহাট না বুঝে এভাবে বেফাস করে হলেও মাঝে মাঝে মেঘার সামনে এ ধরনের কথা বলতে পারিস। ও রাগ করলেও ফল বিফল হবে না। বাই দ্য ওয়ে, রিন্টুরটা পছন্দ হয়েছে আমার। কেমন অদ্ভুত লাগে শুনলে। ইস, কেউ যদি আমার টানে আমার কাছে চলে আসতো, তাহলে কতই না ভালো হতো। ছাদের কার্নিশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে ফোনে কথা বলছে রৌদ্র, যেন খুব মনোযোগী আর কোমল এ বেলায়। ওপাশ থেকে কিছু একটা বলতেই কথার পৃষ্ঠে ধীর স্বরে কিছু একটা বলল সে। মুখ মিলিয়ে গেল কথাটুকু। কান থেকে ফোন নামিয়ে বুক ফুলিয়ে শ্বাস টেনে মুচকি হাসলো। পিছু ফেরা মাত্রই কিছুটা দৃশ্যমান হলো একবিংশীর অবয়ব। রোজও ফেরা মাত্রই এক ছুটে চলে গেল রমণী। ফিটফাট হয়ে সেজেগুজে পুরোপুরি তৈরি আদ্র আর শুভ্র। দুই ভাই বেশ পরিপাটি। দুজনাই ড্রয়িং রুমে বসে ফোন স্কল করছে আপন মনে, অপেক্ষা করছে বাকি তিন রমণীর। ওরা তৈরি হয়ে নিচে নামলেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সবাই। কোথা থেকে দরফরিয়ে টুকটুকি ছুটে আসলো, এক দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে তৈরি সে। গোলাপি রঙের সুন্দর একটা থ্রি পিস পরেছে, সেজে গুজে সে টুকটাক বাইরে বেরোবে, আর একটু একটু সাজবে না তা কি হয়? কেউ ওকে এভাবে চঞ্চলা হয়ে নামতে দেখে দুই ভাই ফোন থেকে মুখ তুলে তাকায়। এক পলকে দুজনার চোখ ফিরিয়ে নেয়। সাফা নিজের প্রতি কারোর অ্যাটেনশন না দেখে হাসি প্রকার করে গদগদ হয়ে বলল শুভ্রের উদ্দেশ্যে, ভাইয়া আমি পুরো রেডি, দেখো তো আমাকে কেমন লাগছে। শুভ্র দায়সারা ভাবে তাকালো, বোনকে ঠেস দিয়ে বলল চাপা স্বরে, তেঁতুল গাছের পেতনিদের মতো লাগছে। তেলে বেগুনে জ্বলে উঠল সাফা, ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। থেমে আদ্রর দিকে ফিরল, একই প্রশ্ন করলো, ভাইয়া তুমি বলো কেমন লাগছে আমায়? আদ্র তাকালো, ঠোঁট কামড়ে বলল চোখ নামিয়ে, সুন্দর, শুধুই সুন্দর। আর কোনো কমপ্লিমেন্ট দেবে না? আমি জানি আমাকে সুন্দর লাগছে, নতুন কিছু বলো। কি বলবো? আরে নতুন কিছু বলো, বোঝো না, সুন্দরকে সুন্দর তো সবাই বলে। হুম, পুরো পেঁচিমুখীর মতো সুন্দর লাগছে তোকে। এত পেঁচিমুখী জীবনে প্রথমবার দেখলাম। শব্দ করে হাসে ওঠে শুভ্র, সাথে আদ্র। এই মেয়েকে জ্বালাতে পারলে দুই ভাইয়ের আর কিচ্ছু লাগে না। সাফা পথ পাল্টে কিরমির করে উচ্চারণ করলো, আদ্র ভাইয়ের বাচ্চা, টুকটুকির বাচ্চা। এই শোন। শুনবো না, কথাই বলবো না তোমার সাথে। এই শোন, খুব সুন্দর লাগছে তোকে, অনেক অনেক বেশি সুন্দর, পুরো বিউটিফুল। সাফা থামলো, খুব খুশি হলো বোধহয়। ক্ষণিকের রাগ ঝেড়ে লাজুক হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। এতগুলো মিথ্যে কথা বললাম, তার জন্য শুধু থ্যাংক ইউ? তোর থ্যাংক ইউ দিয়ে
আমার মিথ্যা বলার পাপ ধুয়ে যাবে নাকি? হাসির রোল বাড়ে শুভ্রের। ফোন রেখে হো হো করে হেসে ওঠে আদ্রসহ। সাফা চিপিয়ে ওঠে। সিঙ্গেল সোফা থেকে একটা কুশন তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারে আদ্রের দিকে। ঝাই ঝাই করে বলে ওঠে, তোমরা খুব বাজে। আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। চলবে। আগামী পর্বতে আমাদের সাথেই থাকবেন।